নমস্কার। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমি কোনো ভিডিও যদি আপলোড করে থাকি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজ আমি যে টপিকটি আলোচনা করব তা হলো বংশগতির আণবিক ভিত্তি। এই বংশগতি আণবিক ভিত্তির ইন্ট্রোডাকশান, ভূমিকা এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার টপিক সম্পর্কে আমরা জানব। আচ্ছা, প্রথমত আমরা জেনে নিই বংশগতির আণবিক ভিত্তির বংশগতি জিনিসটা কি। বংশগতি এমন একটি বিষয় যেখানে যেখানে কি হয়, পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় তা সম্পর্কে আলোচনা করা হয়, তাহাকেই আমরা বলবো কি বংশগতি। তাহলে বংশগতি জিনিসটা কি বলা হলো, যে পদ্ধতিতে পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় তাহাকেই আমরা বলবো কি বংশগতি। তা যেমনভাবে মানুষের সন্তান সন্ততি মানুষের মতো হয়, তাহলে মানুষের যে পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়ে সন্তান মাতা পিতা অর্থাৎ মানুষের মতোই দেখতে হলো। তেমনই কোনো পশু অর্থাৎ গরুর যে সন্তান সন্ততি সে কীরকমভাবে হয়, গরুর মতোই দেখতে হয়। কখনোই কি মানুষের যে সন্তান সন্ততি সৃষ্টি হয়েছে তা কি কখনোই গরুর মতো দেখতে হয়? তা কিন্তু কখনোই হয় না। কেমনভাবেই এই সন্তান সন্ততির মধ্যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় এবং কি উপাদানটাই প্রধান সাহায্য করে এই চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরণের জন্য, সেক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের পরীক্ষায় চালিয়ে যাচ্ছেন। এই সময় চালিয়ে যাচ্ছেন। আমরা জানি কি ইউক্যারিওট কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা জানি ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের মধ্যে তিনটি উপাদান থাকে। একটি হচ্ছে ডিএনএ এবং ডিএনএর সঙ্গে যুক্ত থাকে কে হিস্টোন প্রোটিন, এছাড়াও সামান্য পরিমাণে কি থাকে আরএনএ থাকে। তাহলে আমরা কি বললাম, ইউক্যারিওট কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে ডিএনএ এর ভেতর ডিএনএর সঙ্গে যুক্ত থাকে কি হিস্টোন প্রোটিন এবং সামান্য পরিমাণ কি থাকে আরএনএ। এবারে এই তিনটি উপাদানের মধ্যে কোনটি জেনেটিক বস্তু হিসাবে বা কোনটি আণবিক উপাদান হিসাবে বা কোনটি রাসায়নিক উপাদান হিসাবে কাজ করে তা জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা করে চলেছেন। ঠিক এই সময় 1988 খ্রিস্টাব্দে 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডেরিক গ্রিফিথ তিনি কি করলেন, এই বংশগতির যে জেনেটিক বস্তু, বংশগতির যে প্রধান জিন বস্তু তা আবিষ্কারের জন্য একটি পরীক্ষা আবিষ্কার করলেন, যা হচ্ছে কি রূপান্তর ভবন নামে পরিচিত। যা কি নামে পরিচিত? রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন নামে পরিচিত। রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন নামে পরিচিত। এইবারে এই কোশ্চেনটি ক্লাস 12-এ পরীক্ষায় থাকে কি গ্রিফিথ প্রদত্ত রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন পরীক্ষাটি চিত্রসহ উল্লেখ করো। এছাড়াও এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া যায় যে ডিএনএ জেনেটিক পদার্থ তা প্রমাণ করো। তাহলে আমরা তখন বংশগতির আণবিক ভিত্তির ইন্ট্রোডাকশনটা জানলাম। এরপরে আমরা জানবো কি গ্রিফিথ প্রদত্ত ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন পরীক্ষা। এই পরীক্ষাটির একটি যে পরীক্ষাটি ঘটেছে তার একটি মূল ধারণা আমরা প্রথমত জানবো, তারপরে অতি সহজেই আমরা পরীক্ষাটি বুঝতে পারবো। তবে মূল ধারণাটা কি এখানে আমরা জানি, এই একটি কালচার মাধ্যম বা মিডিয়াম নেওয়া হয়েছে, যেখানে পূর্বে একটি ব্যাকটেরিয়া ছিল, তাহাকে কি করা হলো, তাপ প্রয়োগ দ্বারা তাকে কি ঘটানো হলো, মৃত্যু ঘটানো হলো। ফলে ওই যে ব্যাকটেরিয়াটি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি পড়ছে, সে ভেঙে গেছে। এরপর ওই মাধ্যমে আরো একটি জীবিত ব্যাকটেরিয়াকে কি করা হলো, স্থানান্তর করা হলো। যখনই দেখা গেল নতুন একটি ব্যাকটেরিয়া মাধ্যমে উপস্থিত হয়েছে, পূর্বের যে মৃত ব্যাকটেরিয়াটি ছিল তার কোনো না কোনো উপাদান ওই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে। কি উপাদানটা প্রবেশ করে গেছে আমরা পরে ডিটেলস জানবো। তাহলে কোনো একটি উপাদান এই মৃত ব্যাকটেরিয়া থেকে জীবিত ব্যাকটেরিয়ায় প্রবেশ করে গেছে এবং ওই যে জীবিত ব্যাকটেরিয়াটি ছিল তার পূর্বে বাইরে এরকম একটি বিশেষ গঠন সৃষ্টি করে তার কি করছে, চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। তাহলে এই একটি
ব্যাকটেরিয়া এর কোনো উপাদান অপর একটি ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করে তার কি করে দিয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কি ঘটেছে, রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। এই পরীক্ষাটিতে আমরা দেখব একটি ব্যাকটেরিয়ার কোনো উপাদান অপর একটি ব্যাকটেরিয়া দিয়ে স্থানান্তরিত হয়ে তার কি করে দিয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যেমন ভাবে একটি উদাহরণের সাহায্যে জানা যায় কি, আমি ধরলাম কি মানুষ, সেক্ষেত্রে গরুর কোনো একটি উপাদান, গরুর কোষের যে কোনো একটি উপাদান আমার শরীরে যদি প্রবেশ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি করা হয়, গরুর সিং গজায়, সেক্ষেত্রে আমারও কি হয়ে যাবে, সিং গজিয়ে গেল। তাহলে আমি স্বাভাবিক যে আর 5টা মানুষ যেরকম দেখতে ছিল সেরকম আমি হলাম না, সেক্ষেত্রে আমার কি হয়ে গেল, সিং গজিয়ে গেল। তাহলে আমার কি হচ্ছে, পরিবর্তন ঘটছে, অর্থাৎ রূপান্তর ভবন অর্থাৎ ট্রান্সফরমেশন ঘটছে। ঠিক এই কনসেপ্টটাই আমরা এখানে দেখবো, রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। অর্থাৎ একটি জীবের কোনো উপাদান আর একটা জীবে স্থানান্তরিত হয়ে তার কি করে দেয়, চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে দেয়। এইটি বিজ্ঞানী গ্রিফিথ প্রদত্ত পরীক্ষার মূল ভিত্তি। তাহলে পরীক্ষাটি আমরা সম্পূর্ণ জেনে নিই। প্রথমত পরীক্ষার জন্য বিজ্ঞানী গ্রিফিথ একটি ব্যাকটেরিয়া নিয়েছিলেন, যে ব্যাকটেরিয়াটির নাম হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়াকে তিনি পরীক্ষার জন্য নিয়েছিলেন। এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার দুটি ভ্যারাইটি অর্থাৎ দু প্রকার ব্যাকটেরিয়া বা দু প্রকার স্ট্রেন নিয়েছিলেন। দু প্রকার ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার স্ট্রেন বা ভ্যারাইটি নিয়েছিলেন। কেমন দু প্রকার? এক প্রকার ডিপ্লোকক্কাস নিউমোনিয়া আমরা জানি কি, ব্যাকটেরিয়ার কি থাকে, একটি কোষ দ্বারা গঠিত অর্থাৎ এক কোষী। ব্যাকটেরিয়ার গঠন যদি দেখা যায় কি থাকে, একটি কোষ পর্দা থাকে, তার বাইরে কি থাকে, কোষ প্রাচীর, এবং ওই কোষ প্রাচীরের বাইরে থাকে কি, ক্যাপসুল নামক বিশেষ আবরণ। তাহলে আমরা একটি ব্যাকটেরিয়া জানলাম ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। সাধারণত ব্যাকটেরিয়ার কি থাকে, কোষ পর্দা থাকে, তার বাইরে কি থাকে, কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরের বাইরে কি থাকে, ক্যাপসুল নামক একটি আস্তরণ থাকে। তাহলে এই এক প্রকার ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার দেখলেন কি, তার বাইরে কি রয়েছে, ক্যাপসুল আবরণ রয়েছে। আচ্ছা, এই ক্যাপসুল আবরণের কাজটা কি আমরা একটু জেনে নিই। এই ক্যাপসুল আবরণ, ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, ওই ব্যাকটেরিয়ার ক্যাপসুল আবরণই কি করে, শ্বেত রক্তকণিকাকে বাধা দেয় ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। অর্থাৎ আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা রয়েছে তা কি করে, রোগ জীবাণুকে ধ্বংস করে, অর্থাৎ ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে। যখনই শ্বেত রক্তকণিকা এই ব্যাকটেরিয়াকে, ডিপ্লোকক্কাস নিউমোনিয়াকে ধ্বংস করতে চাইবে, তখনই এই ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার বাইরে কি রয়েছে, ক্যাপসুল স্তর। ওই ক্যাপসুল স্তর থাকার জন্য শ্বেত রক্তকণিকা আমাদের কিন্তু একে ধ্বংস করতে পারবে না। ফলে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়াটি ও কি করবে, আমাদের প্রদাহ, ফুসফুসে প্রদাহ অর্থাৎ নিউমোনিয়া রোগ সৃষ্টি করে দিতে পারবে। তাহলে দু প্রকার ডিপ্লোকক্কাস নিউমোনিয়া নিয়েছিলেন। তাহলে যে ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার বাইরে ক্যাপসুল আস্তরণটি রয়েছে, সে কি করতে পারে, আমাদের রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই প্রকার ব্যাকটেরিয়াটি কি বলা হয়, এটাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া নাম দেওয়া যায়, ক্ষতিকর, বা একে আরো একটি নাম দেওয়া যায় কি, ভিরুলেন্ট। এছাড়াও এর বাইরে ক্যাপসুল স্তর থাকার জন্য ব্যাকটেরিয়াটি কি হয়, মসৃণ প্রকৃতির হয়। এই কারণে একে নাম দেওয়া হয় টাইপ 3S। এস কথাটির অর্থ এখানে স্মুথ বা মসৃণ ব্যাকটেরিয়া। তাহলে দু প্রকার ব্যাকটেরিয়া নিয়েছিলেন ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, দু প্রকার স্ট্রেন নিয়েছিলেন। একটা হচ্ছে কি টাইপ 3S অর্থাৎ স্মুথ, বাইরে ক্যাপসুল আবরণ আছে বলে, এবং এটি রোগ সৃষ্টি করতে পারে বলে একে ক্ষতিকর বা ভিরুলেন্ট নাম দেওয়া হয়েছে। এছাড়াও আরো এক প্রকার ব্যাকটেরিয়ার স্ট্রেন নিয়েছিলেন, তাহলে আমরা কি জানি, কোষ ব্যাকটেরিয়ার একটি কি থাকে, কোষ পর্দা থাকে ভেতরে, তার বাইরে কি থাকে, কোষ প্রাচীর। কিন্তু এই ব্যাকটেরিয়াটির বাইরে কোনো ক্যাপসুল নেই, পূর্বের ব্যাকটেরিয়ার নেই। তাহলে এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল নেই মানে আমাদের শ্বেত রক্তকণিকা দ্বারা সহজেই এ কি করে যেতে পারবে, ধ্বংস হয়ে যেতে পারবে, তাহলে রোগ সৃষ্টি করতে পারবে না। তাহলে এই ব্যাকটেরিয়াকে আমরা নাম দিতে পারি অক্ষতিকর। এই ব্যাকটেরিয়াটাকে যেমন নাম দিয়েছিলাম ক্ষতিকর বা ভিরুলেন্ট, একে নাম দিতে পারি অক্ষতিকর বা অ্যাভিরুলেন্ট। অক্ষতিকর বা অ্যাভিরুলেন্ট।
এর বাইরে ক্যাপসুল ছিল বলে কে স্মুথ বা মসৃণ বলা হয়েছে, এর বাইরে ক্যাপসুল নেই বলে এই স্ট্রেনটাকে নাম দেওয়া হয়েছে টাইপ 2 আর রক বা একে বলা হয় কি অমসৃণ। তাহলে ডিপ্লোককাস নিউমোনিয়ার দুটি স্ট্রেন নিয়েছিলেন, একটা হচ্ছে টাইপ 3s স্মুথ এবং টাইপ 2 আর এটি অক্ষতিকর এবং এটি কি ক্ষতিকর। তাহলে এটি হচ্ছে কি অক্ষতিকর এবং এটি হলো কি আচ্ছা এটা ক্ষতিকর, এটা হলো কি অক্ষতিকর। এছাড়াও আরো একটি বিশেষ প্রাণী নিয়েছিলেন ইঁদুর। ইঁদুর নামক একটি প্রাণীর উপরে তিনি কি করেছিলেন পরীক্ষা করেছিলেন। ইঁদুরের ওপরে তিনি কি করেছিলেন পরীক্ষা করেছিলেন। এবারে আমরা পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত সম্পর্কে জানবো। তাহলে প্রথমত আমরা জেনেছিলাম কি দু প্রকার ডিপ্লোককাস নিউমোনিয়া নেওয়া হয়েছিল, টাইপ 3s টাইপ 2r। টাইপ 2r হচ্ছে কি রোগ সৃষ্টি করতে পারে না, টাইপ 3s কি করে রোগ সৃষ্টি করতে পারে, বাইরে ক্যাপসুল আবরণ রয়েছে বলে। তাহলে প্রথমত এবং পরীক্ষার জন্য কি নেওয়া হয়েছিল ইঁদুর। তাহলে প্রথম পরীক্ষায় কি করা হলো, একটি ইঁদুরের দেহে কি করা হলো টাইপ 3s ইঁদুরের দেহে কি করা হলো টাইপ 2r ব্যাকটেরিয়াকে কি করা হলো স্থানান্তর করা হলো, যার বাইরে কি নেই ক্যাপসুল আবরণ নেই। তাহলে কোষ পর্দা কোষ প্রাচীর রয়েছে, বাইরে ক্যাপসুল আবরণই নেই। তাহলে প্রথম পরীক্ষার মাধ্যমে প্রথমত কি করা হলো ইঁদুরের দেহে কি করা হলো প্রথমত ইঁদুরের দেহে টাইপ 2r অর্থাৎ অক্ষতিকর ব্যাকটেরিয়াকে কি করা হলো স্থানান্তর করা হলো। এবারে পর্যবেক্ষণ দেখা যাক ওই ইঁদুরটির দেহে ব্যাকটেরিয়াকে স্থানান্তর করার পর কি ঘটে থাকে। প্রথমত আমরা জানি কি টাইপ 2r বাইরে ক্যাপসুল আবরণী নেই, অর্থাৎ ইঁদুরের রক্তে যে শ্বেত রক্তকণিকা রয়েছে তা সহজেই ওই টাইপ 2r কে মেরে দিতে পারে। তাহলে ইঁদুরটি স্বাভাবিকভাবেই কি থাকবে বেঁচে থাকবে। তাহলে ইঁদুরটি কি রয়েছে বেঁচে আছে, অর্থাৎ এর রক্ত থেকে আমরা যদি পর্যবেক্ষণ করি এর রক্তে কোন ব্যাকটেরিয়া আমরা পাবো টাইপ 2r ব্যাকটেরিয়া। অর্থাৎ টাইপ 2r ব্যাকটেরিয়া রক্তে যে রয়েছে সেই রক্ত থেকে আমরা কি ব্যাকটেরিয়া পাবো টাইপ 2r। কেননা এর দেহে টাইপ 2r ইনজেকশন করা হয়েছিল, যেই ইনজেকশন করা হলো এই টাইপ 2r তো রোগ সৃষ্টি করতে পারে না, ফলে কি হয়েছে ইঁদুরটি কি হয়েছে জীবিত রয়েছে এবং এর রক্ত থেকে কি পাওয়া গেল টাইপ 2r। এখান থেকে কি সিদ্ধান্তে আসা গেল যে টাইপ 2r রোগ সৃষ্টি করতে পারে না, সেই কারণেই কি হয়েছে ইঁদুরটি জীবিত রয়েছে। কি সিদ্ধান্তে এসলাম আমরা টাইপ 2r কি করতে পারে না রোগ সৃষ্টি করতে পারে না, সেই কারণেই ইঁদুরটি কি রয়েছে জীবিত রয়েছে। দ্বিতীয় পরীক্ষাটিতে আমরা যে ব্যাকটেরিয়াটিকে ইঁদুরের দেহে স্থানান্তর করব তা হলো কি টাইপ 3s অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ পর্দা রয়েছে, কোষ পর্দার বাইরে কি থাকে আমরা জানি কোষ প্রাচীর, তার বাইরে এক্ষেত্রে কি দেওয়া হয়েছে ক্যাপসুল আবরণীযুক্ত 3s ব্যাকটেরিয়াকে দেওয়া হয়েছে। সেই 3s ব্যাকটেরিয়াকে যেই ইঁদুরের দেহে স্থানান্তর করা হলো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। যে ইঁদুরের দেহে ইনজেকশন করানো হলো তখনই দেখা গেছে কি ইঁদুরটি মারা গিয়েছে। ইঁদুরটি কি হয়েছে মারা গিয়েছে। কারণ ইঁদুরটি মারা গিয়েছে আমরা স্বাভাবিকভাবে জানি কি টাইপ 3s তার রোগ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, বাইরে ক্যাপসুল রয়েছে, তাই কি হয়েছে ইঁদুরটি নিউমোনিয়া রোগে কি হলো মারা গেল। এবারে ওর যে রক্তের সিরাম রক্তের পরীক্ষা করে দেখা গেল যে ওর রক্তে কি ব্যাকটেরিয়া পাওয়া গেল টাইপ 3s। আচ্ছা টাইপ 3s দেওয়া হয়েছিল বলে টাইপ 3s পাওয়া গেল, ওই 3s কি করেছে ইঁদুরটিকে দেহে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে ইঁদুরটির মৃত্যু ঘটিয়েছে। সিদ্ধান্ত কি জানা যায় টাইপ 3s কি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে, সেই কারণে ইঁদুরটি কি হয়েছে মারা গিয়েছে। ইঁদুরটি কি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে, সেই কারণে ইঁদুরটি কি হলো ব্যাকটেরিয়াটি ইঁদুরের দেহে রোগ সৃষ্টি করতে পারে, সেই কারণে কি হলো ইঁদুরটি মারা গেল। 3 নম্বরে কি করা হলো তাপে মৃত 3s। 3 নম্বরে ইঁদুরের দেহে যেটাকে এই যে তাপে এই 3s কে যে স্থানান্তর করা হয়েছিল এই 3s কে কি করা হলো
তাপে মৃত ঘটানো হলো। তাপে মৃত 3s কে কার দেহে স্থানান্তর করা হলো? ইঁদুরের দেহে স্থানান্তর করা হলো। তাহলে তাপে মৃত ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহে স্থানান্তর করা হলো। সেক্ষেত্রে দেখা গেছে কি ইঁদুরটি কি রয়েছে? জীবিত রয়েছে। ইঁদুরটি কি রয়েছে? জীবিত রয়েছে। এবং এই ব্যাকটেরিয়ার রক্ত পরীক্ষা করে দেখা গেল যে এই ব্যাকটেরিয়াতে কোনো রূপ এই 3s ব্যাকটেরিয়ার কলোনি পাওয়া গেল না, অর্থাৎ কোনো রূপ ব্যাকটেরিয়া পাওয়া গেল না। কারণ তাপে মৃত 3s কে তাপে মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ইঁদুরটির দেহে রোগ সৃষ্টি করতে পারেনি। সেই কারণেই পারলো না। সেই কারণেই এর রক্ত থেকে যে রক্ত পরীক্ষা করে দেখা গেল যে কোনো রূপ ব্যাকটেরিয়ার কলোনি আমরা দেখতে পেলাম না, অর্থাৎ কোনো রূপ ব্যাকটেরিয়া দেখতে পেলাম না। এক্ষেত্রে যে সিদ্ধান্তে আমরা উপনীত হব কি 3s ব্যাকটেরিয়াকে তাপে মৃত্যু ঘটানোর জন্য সে কি করতে পারলো না? রোগ সৃষ্টি করতে পারলো না। 3s তাপে মৃত্যু ঘটার জন্য রোগ সৃষ্টি করতে পারলো না। কি করতে পারলো না? রোগ সৃষ্টি করতে পারলো না। 4 নম্বরে কি করা হলো যে জীবিত টাইপ 2r কাকে দেওয়া হলো? জীবিত টাইপ 2r সঙ্গে জীবিত টাইপ 2r নেওয়া হলো। টাইপ 2r মানে রোগ সৃষ্টি করতে পারে না। সঙ্গে প্লাস মৃত 3s কি নেওয়া হলো? মৃত সঙ্গে মৃত 3s ব্যাকটেরিয়াকে সংযুক্ত করে ইঁদুরের দেহে কি করা হলো? স্থানান্তর করা হলো। সেক্ষেত্রে এবারে আমরা কি পর্যবেক্ষণ করব? পর্যবেক্ষণে দেখা যাক কি ঘটে। সেক্ষেত্রে দেখতে পাই বিজ্ঞানী গ্রিফিথ দেখলেন কি ইঁদুরটি কি হলো? মারা গেল। ইঁদুরটি কি হয়েছে? ইঁদুরটি কি হয়েছে? মারা গেছে। এর কারণ হিসাবে ইঁদুরটি কি হলো? মারা গেল। এবং এর যে রক্ত পরীক্ষা করে দেখা গেল যে জীবিত 3s ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কোন ব্যাকটেরিয়া? জীবিত 3s ব্যাকটেরিয়া পাওয়া গেল। তাহলে দেখো জীবিত 2r আমরা দিয়েছিলাম এবং মৃত 3s দিয়েছিলাম। তাহলে কি হলো? ইঁদুরটি মারা গেল এবং কলোনি থেকে দেখা গেল যে মানে রক্ত পরীক্ষা করে দেখা গেল যে এই যে মৃত 3s টা কি হয়ে গেছে? জীবিত 3s এ পরিণত হয়ে গেছে। অবাক কাণ্ড! বিজ্ঞানী গ্রিফিথ অবাক হয়ে গেছেন। আচ্ছা এ তো তাপে মৃত, এ আবার কিভাবে ওখানে জীবিত হয়ে গেল? আমরা জীবিত 2r কে দিয়েছি, স্বাভাবিকভাবে ইঁদুরটি তো বেঁচে থাকার কথা, কেমন ভাবে মারা গেল? সিদ্ধান্ত বিজ্ঞানী গ্রিফিথ এর কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন না। তিনি একটাই কথা বললেন যে মৃত যে 3s ব্যাকটেরিয়া তার কোনো না কোনো উপাদান 2r ব্যাকটেরিয়া দেহে স্থানান্তরিত হয়েছে এবং ওই 2r কে জীবিত 3s এ পরিণত হতে সাহায্য করেছে। তাহলে তিনি এর সঠিক ব্যাখ্যা দিতে কিন্তু পারলেন না, সিদ্ধান্ত দিতে পারলেন না। তিনি বললেন যে কোনো একটি উপাদান কি বলছে? তিনি বললেন যে মৃত 3s এর কোনো উপাদান টুআর এর দেহে প্রবেশ করে টুআর ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে টু আর ব্যাকটেরিয়াকে জীবিত 3s এ পরিণত করেছে। জীবিত 3s এ পরিণত করেছে। এর সঠিক কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি কোন উপাদানটি যে মৃত 3s তো মৃত্যু ঘটছে, ওর কোন উপাদানটি জীবিত 2r এর দেহে প্রবেশ করে সেই জীবিত 2r কে 3s এ পরিণত হতে সাহায্য করেছে, এর কোনো সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারলেন না। এতটাই পর্যন্ত বিজ্ঞানী গ্রিফিথ এর পরীক্ষা ছিল, এটি হলো ক্লোজড। এরপর তিনজন বিজ্ঞানী আসলেন, যেনারা হলেন কি বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি। বিজ্ঞানী ম্যাকলিওড, বিজ্ঞানী অ্যাভেরি, বিজ্ঞানী ম্যাককার্টি
তারা কি করলেন 1944 খ্রিস্টাব্দে এই পরীক্ষাটি আবার পুনরায় পরীক্ষা করলেন। তিনারা পরীক্ষা করলেন, কেমন কি পরীক্ষা করলেন আমরা একটু নিম্নে জানবো। তার আগে আমরা জেনে নিই যে মৃত যে 3S ব্যাকটেরিয়া ছিল তার কোন উপাদানটা জীবিত 2R স্থানান্তরিত হয়ে জীবিত 2R কে 3S এ পরিণত হতে সাহায্য করেছিল, কোন উপাদান। আমরা যদি একটি আইডিয়ার মধ্যে নিই, একটি ব্যাকটেরিয়া কে যদি দেখা যায় 3S ব্যাকটেরিয়া, তার বাইরে কি ছিল ক্যাপসুল আবরণী, ওই ক্যাপসুল আবরণীর মধ্যে কি থাকে প্রোটিন থাকে। এছাড়াও ব্যাকটেরিয়ার যে কোষ তার মধ্যে কি থাকে ডিএনএ থাকে, এছাড়াও আরেকটি উপাদান থাকে তা কি আরএনএ। এই তিনটি উপাদান প্রধানত ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিয়া গঠিত হয়। তাহলে ওই যে 3S ব্যাকটেরিয়া তার তিনটি উপাদান বিচ্ছিন্ন হয়ে গেল, যেই তাপে মৃত্যু ঘটানো হলো। একটা কি প্রোটিন, আরেকটা কি ডিএনএ, আরেকটা কি আরএনএ। ওই তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান টাইপ 2R এর দেহে প্রবেশ করে তাকে 2R থেকে কিসে পরিণত হতে সাহায্য করেছিল, জীবিত 3S এ পরিণত হতে সাহায্য করেছিল। তাহলে তাহলে এই তিনটি উপাদানের মধ্যে কোনটি, তা তিনজন বিজ্ঞানী পরীক্ষা করলেন। বিজ্ঞানী ম্যাকলিওড, অ্যাভেরি এবং ম্যাককার্টি। তিনারা কি পরীক্ষা করলেন আমরা এবারে জেনে নেব। এটি হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। তিনারা কি করলেন, প্রথমত কি করলেন, জীবিত 2R কে নিলেন, টাইপ 2R প্লাস নিলেন কি মৃত 3S ব্যাকটেরিয়াকে নিলেন। তাহলে জীবিত 2R, মৃত 3S নিলেন, সঙ্গে এক প্রকার এনজাইম প্রয়োগ করলেন যেটাকে বলা হয়েছে কি প্রোটিনেজ। কি বলা হয়েছে, প্রোটিনেজ। তাহলে আমরা কি জানছিলাম, এই যে তাপে মৃত 3S হয়েছিল তার প্রধান তিনটি উপাদান ছিল আমরা জানি, ডিএনএ, আরএনএ, না হয় প্রোটিন। ওই তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান 2R এর দেহে প্রবেশ করে তাকে কিসে পরিণত হতে সাহায্য করেছিল 3S এ। তাহলে যদি প্রোটিনটা ওই 2R এর দেহে স্থানান্তরিত হয়েছিল, ওই প্রোটিনটা যদি 2R এর দেহে স্থানান্তরিত হয়েছিল, তাহলে আমরা কি দেব, প্রোটিনেজ দেব। প্রোটিনেজ কি করে, কাকে ভাঙে, ওই প্রোটিনকে ভেঙে দেয়। তাহলে কি হয়েছে দেখি, প্রথমত পরীক্ষা করা হলো, পর্যবেক্ষণে কি হলো দেখি। যেই পর্যবেক্ষণ করা হলো সেক্ষেত্রে এই কালচার মাধ্যমে দেখা গেল কি জীবিত 3S ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। কে তৈরি হয়েছে, জীবিত 3S ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। অর্থাৎ কি হলো তাহলে, টাইপ 2R এর সঙ্গে মৃত 3S দিয়েছি এবং সঙ্গে একটি উৎসেচক দিয়েছি, সেটা কি প্রোটিনেজ। এ কাকে বিনষ্ট করতে পারে, এই প্রোটিনকে। টাইপ 3S এর কাকে ভাঙতে পারে, প্রোটিনকে ভাঙতে পারে, বিনষ্ট করে দিতে পারে। তাহলে তবু আমরা দেখেছি কি জীবিত 3S তৈরি হয়েছে। এর থেকে প্রমাণ সিদ্ধান্তে কি আসা যায়, যে এর থেকে সিদ্ধান্তে আসা যায় যে টাইপ 2R ব্যাকটেরিয়া কিসে পরিণত হয়েছে, 3S এ পরিণত হয়েছে। টাইপ 2R ব্যাকটেরিয়া, টাইপ 2R ছিল, এখানে জীবিত 3S এ পরিণত হয়েছে। অতএব রূপান্তরকারী উপাদানটি অর্থাৎ 3S এর কোন উপাদানটি 2R এর উপর স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ রূপান্তরকারী উপাদান বা স্থানান্তরকারী উপাদানটি প্রোটিন নয়। অতএব রূপান্তরকারী উপাদানটি কে নয়, প্রোটিন নয়। কারণ কোন এনজাইম, প্রোটিয়েজ এনজাইম। কারণ প্রোটিয়েজ এনজাইম কাকে বিনষ্ট করেছে, প্রোটিনকে বিনষ্ট করেছে। তাহলে আমরা কি জানলাম, প্রথম পরীক্ষা টাইপ 2R প্লাস মৃত 3S নেওয়া হয়েছে, সঙ্গে কি দেওয়া হয়েছে, প্রোটিনেজ। তবুও দেখা গেছে যে জীবিত 3S পরিণত হয়েছে। তাহলে সিদ্ধান্তে কি দেখা গেল,
টাইপ 2R থেকে কি পরিণত হয়েছে, জীবিত 3S এ পরিণত হয়েছে। অতএব রূপান্তরকারী যে উপাদানটি সেটি কি নয়, প্রোটিন নয়। কারণ রূপান্তরকারী উপাদানটি কে নয়, প্রোটিন নয়। কারণ প্রোটিয়েজ এনজাইম কি করেছে, প্রোটিনকে বিনষ্ট করে দিয়েছে। তাহলে প্রোটিন ওই যে এই যে 3S ব্যাকটেরিয়া যে তিনটি উপাদান আলাদা হয়ে কি হচ্ছিল, এই ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তরিত হয়ে 2R কে 3S এ পরিণত করেছিল, তাহলে ওই উপাদানটি কিন্তু প্রোটিন নয়, ডিএনএ বা আরএনএ যে কোনো একটির মধ্যে হবে। তাহলে পরবর্তী পর্যায়ে তারা কি করলেন, টাইপ 2R সঙ্গে মৃত 3S সঙ্গে কি দিলেন, আরএনএজ, যা কাকে বিনষ্ট করতে পারে, আরএনএ কে বিনষ্ট করতে পারে। আরএনএ দিয়ে পরীক্ষা করলেন, দিয়ে তারা পর্যবেক্ষণ করলেন কি কালচার মাধ্যমে কি হয়েছে, জীবিত 3S ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, জীবিত 3S ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। এখান থেকে তিনারা সিদ্ধান্তে আসলেন কি, তিনি কি সিদ্ধান্তে আসলেন, যে টাইপ 2R ব্যাকটেরিয়া জীবিত কিসে পরিণত হয়েছে, 3S এ পরিণত হয়েছে। অতএব রূপান্তরকারী যে উপাদানটি ছিল, অর্থাৎ রূপান্তরকারী অর্থাৎ স্থানান্তরকারী যে উপাদানটি, অতএব রূপান্তরকারী উপাদানটি আরএনএ নয়। কি নয়, আরএনএ নয়। কারণ আরএনএজ এনজাইম কাকে বিনষ্ট করেছে, আরএনএ কে কি করেছে, বিনষ্ট করেছে। অর্থাৎ রূপান্তরকারী উপাদানটি কিন্তু আরএনএও নয়। তাহলে আমরা জানতে পারলাম যে 3S কে তাপে মৃত্যু ঘটিয়ে দেওয়া হইল, তার কোন উপাদানটি 2R এর মধ্যে প্রবেশ করে তাকে 3S এ পরিণত হতে সাহায্য করেছিল। তাহলে আমরা দেখলাম যে তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি স্থানান্তরিত হতে পারে, প্রোটিন, আরএনএ বা ডিএনএ। দেখলাম কি প্রোটিন নয়, আরএনএও নয়। তাহলে লাস্ট উপাদানটি কি ডিএনএ হতে পারে। সেক্ষেত্রে তারা পরীক্ষা করলেন কি, তারা টাইপ 2R কে নিলেন, সঙ্গে কি নিলেন, মৃত 3S সঙ্গে দিলেন কি ডিএনএ উৎসেচক দিলেন, যা কাকে বিনষ্ট করে, ডিএনএ কে বিনষ্ট করে। এরপর তারা পর্যবেক্ষণ করলেন কি কোন রূপ জীবিত 3S ব্যাকটেরিয়া তৈরি হলো না। এতক্ষণ জীবিত 3S তৈরি হলো, জীবিত 3S তৈরি হলো, এখানে কিন্তু কোনো জীবিত 3S তৈরি হলো না। তাহলে এক্ষেত্রে কি হলো, টাইপ 2R কিসে পরিণত হলো না, 3S এ পরিণত হলো না। অতএব রূপান্তরকারী উপাদানটি অবশ্যই কি হতে পারে, ডিএনএ। অতএব রূপান্তরকারী উপাদানটি হলো ডিএনএ। কারণ ডিএনএজ উৎসেচক, ডিএনএজ এনজাইম কাকে বিনষ্ট করেছে, ডিএনএ কে বিনষ্ট করেছে। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে ডিএনএ জেনেটিক পদার্থ, যা প্রথমত কোশ্চেনটি ছিল। তাহলে দেখো 3S ব্যাকটেরিয়া তার যে জেনেটিক পদার্থটি না জেনেটিক সংকেতটি কার মধ্যে নিহিত ছিল, ডিএনএ এর মধ্যে। তাহলে 3S এর বাইরে কি ছিল, ক্যাপসুল। তাহলে ওই 3S ব্যাকটেরিয়ার কোন উপাদানটি, ডিএনএটি কার মধ্যে স্থানান্তরিত হলো, 2R এর মধ্যে স্থানান্তরিত হলো। তাহলে ডিএনএ যেই স্থানান্তরিত হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, এখানে ক্যাপসুল তৈরি করা। সে কি করে দিল, টাইপ 2R এর বাইরে এরকম ভাবে ক্যাপসুল তৈরি করে দিল। আমরা জানি কি ক্যাপসুল কি করে, ক্যাপসুল থাকার জন্য সে রক্তকণিকাটাকে চিহ্নিত করতে পারে না বা ধ্বংস করতে পারে না। এক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াটি কি করে দেয়, আমাদের শরীরে রোগ সৃষ্টি করে দিতে পারে। তাহলে ওই 2R এতক্ষণ অক্ষতিকর ছিল বা অমসৃণ ছিল, এক্ষেত্রে ওর বাইরে ক্যাপসুল তৈরি হয়ে গেছে এবং এ ক্ষতিকর ব্যাকটেরিয়ার ন্যায় হয়ে গেছে। সেক্ষেত্রে এই টাইপ 2R এতপর যেই ওই ব্যাকটেরিয়া মৃত টাইপ 3S এর ডিএনএটি
টুয়ার এর মধ্যে চলে এসছে, বাইরে ক্যাপসুল তৈরি করে দিচ্ছে। এতপর যে টুয়ার ব্যাকটেরিয়াটি ছিল সে কিসে পরিণত হয়ে গেছে, টাইপ 3S এ পরিণত হয়ে গেছে, অর্থাৎ রূপান্তর ভবন ঘটেছে। তাহলে এক্ষেত্রে এই উপরিউক্ত পরীক্ষা থেকে আমরা অবশ্যই বলতে পারি যে ডিএনএ বংশ চারিত্রিক বৈশিষ্ট্যের জেনেটিক উপাদান হিসাবে কাজ করে, ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের জেনেটিক বস্তু হিসাবে কাজ করে। ইহাই ছিল বিজ্ঞানী ট্রান্সফরমেশনের রূপান্তর পরীক্ষা, যা পরবর্তীকালে এই তিনজন বিজ্ঞানী ম্যাকলিওড, অ্যাবেরি এবং ম্যাকার্টি তারা কি করছেন, এই পরীক্ষার মাধ্যমে আবিষ্কার সিদ্ধান্তে আসলেন যে ডিএনএ জেনেটিক পদার্থ। তাহলে রূপান্তর ভবন সংজ্ঞাটা আমরা কি লিখবো, যে একটি ব্যাকটেরিয়ার ডিএনএ, কি বলবো, কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ অপর একটি ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটায়। একেই আমরা কি বলবো, রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। এটি ছিল কি, টুয়ার। প্রথমত আমরা কি দেখেছিলাম, টুয়ার। তাহলে কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ, এটি মৃত ছিল তার ডিএনএ, অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়ে উক্ত ব্যাকটেরিয়াকে কি করছে, উক্ত ব্যাকটেরিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটায়, তাকেই আমরা কি বলবো, রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।